আমি তোমাদের আমার গণিত বইয়ের 162 থেকে 165 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করে দিচ্ছি। তোমরা যারা নতুন দর্শক তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে এখানে কি বলেছে দেখো, এমন কিছু আঁকি যা খুব কম জায়গা নেবে। সাবির অনেকগুলি পেন্সিল কাটছে, এবার সাদা খাতার উপর পেন্সিল রেখে দেখছে কার মুখ কত সরু। সে দেখলো পেন্সিলের মুখ যত শুরু হচ্ছে খাতায় তত ছোট দাগ করা সম্ভব হচ্ছে। তাহলে এখানে আমরা যদি পেন্সিলের মুখ যদি শুরু করি ততই আমরা কি করতে পারবো, ছোট ছোট দাগ করতে পারবো। এই ছোট ছোট দাগ যার দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা এতই কম যে সাধারণভাবে মাপা যায় না, এই ছোট দাগগুলো বিন্দু। তাহলে বিন্দু কাকে বলে? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যার নেই তাকে আমরা কি বলবো? বিন্দু বলবো। তাহলে এখানে একটু আমি ভালো করে তোমাদের একটু বলে দিচ্ছি। তাহলে বিন্দু কাকে বলে? তাহলে বিন্দু কাকে বলে এখানে? যার কেবল অবস্থান আছে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা বলতে কিছুই নেই তাকে বিন্দু বলে। তাহলে এখানে আমি একটি কলম দিয়ে একটি দাগ দিলাম। তাহলে এখানে দেখো, এর আমি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তোমরা কি মাপতে পারবে? তোমরা মাপতে পারবে না। তাহলে এটা হবে কি? বিন্দু। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই কিন্তু এটা কি একটি জায়গা দখল করে আছে, অর্থাৎ কি যার অবস্থান আছে। ঠিক আছে, তাহলে বিন্দু কাকে বলে? যার কেবল অবস্থান আছে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা বলতে কিছুই নেই তাকে বিন্দু বলে। তাই এটা বিন্দু। তাহলে এখানে নাম দিয়ে দিলাম কি? এ বিন্দু। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে কি বলেছে? পেন্সিল দিয়ে 4টি বিন্দু আঁকলাম, নাম দিলাম এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু। তাহলে এখানে দেখো পেন্সিল দিয়ে 4টি দাগ দিয়েছে, তার নাম দেওয়া আছে কি? এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু ও ডি বিন্দু। এরপরে কি বলেছে দেখো, এবার আমরা এই বিন্দু আর কোথায় পাবো দেখি। তাহলে এই বিন্দু আমরা কোথায় পাবো? এখানে দেখো তোমাদের একটি খাতার পাতার ছবি দিয়েছে। তাহলে এখানে দেখো এটি একটি খাতার পাতা। ঠিক আছে, এই খাতার পাতার আমরা চারপাশে আমরা কি পাবো? 4টি বিন্দু পাবো। তাহলে এখানে একটি বিন্দু, এখানে একটি বিন্দু এবং কি এখানে একটি বিন্দু আর এখানে একটি বিন্দু পাবো। 4টি বিন্দু পাবো, সেটা তোমাদের এখানে ছবির মাধ্যমে দেখিয়েছে। তাহলে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু ও ডি বিন্দু। তাহলে এখানে কি বলেছে দেখো, খাতার পাতায় 4টি ধার 4টি বিন্দুতে মিলেছে। 4টি ধার মানে কি? দৈর্ঘ্য এবং প্রস্থ কি করেছে? 4টি বিন্দুতে মিলেছে। সেই দৈর্ঘ্য প্রস্থকে এখানে কি বলেছে? ধার বলেছে। ঠিক আছে, এই বিন্দুগুলো হলো এ, বি, সি ও ডি। তাহলে এখানে 4টি বিন্দু কি হলো? এ, বি, সি ও ডি। এবার নিচে দেখো তোমাদের এখানে একটি পোস্ট কার্ড আঁকা রয়েছে। তাহলে এখানে পোস্ট কার্ডের কটি ধার? তাহলে 1 2 3 4, 4টি ধার এবং 4টি কি পাবো আমরা এখানে? বিন্দু পাবো। যে দুটি পরস্পর যে ধার আছে একটি করে কি হয়েছে? বিন্দুতে মিলেছে। তাহলে এখানে আমরা কি পাবো? 4টি বিন্দু পাবো। তাহলে এখানে আমরা কি লিখবো? এই পোস্ট কার্ডের 4টি কোণায় 4টি ড্যাশ দেখছি, 4টি কোণায় আমরা কি পাচ্ছি? 4টি কি বিন্দু পাচ্ছি। তাহলে এখানে আমরা কি লিখবো? বিন্দু লিখবো। ঠিক আছে, তাহলে বিন্দু দেখছি। আবার 4টি ধার দেখছি, 4টি ধার মানে কি? দৈর্ঘ্য এবং প্রস্থকে বলেছে। ঠিক আছে, এবারে দেখো একটি সাদা কাগজ নিয়ে ভাঁজ করে খুলে দিলাম। তাহলে এখানে একটি যদি আমরা সাদা কাগজকে এভাবে যদি ভাঁজ করে আমরা যদি খুলে দেই তাহলে এখানে আমরা একটা কি পাবো দেখো? দাগ পাবো। আর এখানে আবার যদি আমরা এটা ভাঁজ করে দাগ দিই তাহলে এখানে আমরা কি পাচ্ছি? একটা ছোট দাগ পাচ্ছি। তাহলে এখানে আমরা বড় পাচ্ছি, এখানে আমরা কি পাচ্ছি? একটি ছোট পাচ্ছি। তাহলে এখানে এই দাগগুলোকে আমরা কি বলবো? রেখা বলবো। তাহলে এই দাগগুলোকে আমরা কি বলবো? রেখা বলবো। এখানে আমি হাত দিয়ে টেনে দিচ্ছি, তাহলে দাগগুলোকে আমরা কি বলবো? রেখা বলবো। তাহলে এখানে দেখো রেখার কোনো নির্দিষ্ট কি দৈর্ঘ্য আছে? কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, কারণ এখানে আমাদের বড় হতে পারে এবং কি হতে পারে? ছোট হতে পারে। কাগজ যদি বড় হয় তাহলে আমরা কি বড় পাবো, আর কাগজ যদি ছোট হয় আমরা কি পাবো? ছোট পাবো। তাহলে রেখার কোনো নির্দিষ্ট কি নেই? দৈর্ঘ্য নেই এবং নির্দিষ্ট কি নেই? প্রান্তবিন্দু নেই। তাহলে এখানে কি বলেছে দেখো, একটি সাদা কাগজ নিয়ে ভাঁজ করে খুলে দিলাম, কি পেলাম? তাহলে একটি রেখা পেলাম। তাহলে এটা আমরা কি পেলাম? রেখা পেলাম। তাহলে রেখা কাকে বলে? তাহলে আমি একটু দেখে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। রেখা কাকে বলে? রেখা হলো একাধিক বিন্দুর পারস্পরিক সংযোগের ফলে সৃষ্টি পথবিশেষ যার কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই তাকে রেখা বলে। তাহলে রেখা হলো কি? একাধিক বিন্দুর পারস্পরিক সংযোগের ফলে সৃষ্টি পথবিশেষ। তাহলে এখানে আমরা যদি পরস্পর যদি পরপর যদি এখানে আমরা এভাবে বিন্দু বসাই তাহলে এখানে আমরা কি পাবো? একটি পাবো কি পাবো? পথ পাবো, যেটা কি আমরা যত বিন্দু বসাবো ততই কি হবে? এটা বড় হবে। ঠিক আছে, অর্থাৎ কি যার দৈর্ঘ্য আছে কিন্তু নির্দিষ্ট কি নেই? দৈর্ঘ্য নেই, তাকে আমরা কি বলবো? রেখা বলবো। সেই জন্য এখানে দেখো এর দু সাইডে কি দেওয়া আছে? অ্যারো চিহ্ন দেওয়া আছে। এটাকে আমরা উভয় দিকে যত খুশি বাড়াতে পারি। তাহলে রেখা কাকে বলে? রেখা হলো একাধিক বিন্দুর পারস্পরিক সংযোগের ফলে সৃষ্টি পথবিশেষ যার কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই তাকে রেখা বলে। ঠিক আছে, তাহলে এরপরে দেখো, তাহলে এখানে দেখো তাহলে এটা কি আমাদের একটি রেখা যার কোনো কি নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। তাহলে এখানে আমরা এই রেখার উপর যদি এখানে আমরা দুটি বিন্দু বসাই তাহলে নাম দিলাম কি?
এ এবং বি। তাহলে এখানে এই রেখার মধ্যে তাহলে এ বি যে অংশটা আছে, তাহলে এ বি অংশটাকে আমরা কি বলবো, আমরা রেখাংশ বলবো, অর্থাৎ রেখার একটি অংশ যেটা হচ্ছে কি রেখাংশ। তাহলে রেখাংশ দেখো নির্দিষ্ট কি আছে, প্রান্তবিন্দু আছে, অর্থাৎ এ বিন্দু এবং বি বিন্দু, এবং এর কি একটি নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। তাহলে এটাকে আমরা কি বলবো, রেখাংশ বলবো। ঠিক আছে, তাহলে রেখার একটি অংশ হলো কি রেখাংশ, যার কি থাকবে, দুটি প্রান্তবিন্দু থাকবে এবং কি একটা নির্দিষ্ট কি থাকবে, দৈর্ঘ্য থাকবে, তাকে আমরা কি বলবো, রেখাংশ বলবো। তাহলে এখানে দেখো রেখাংশ কাকে বলে, রেখাংশ হলো একটি সরল রেখার নির্দিষ্ট অংশের সীমাবদ্ধ অংশ যার দুটি প্রান্তবিন্দু থাকে, এটি একটি নির্দিষ্ট দৈর্ঘ্যযুক্ত এবং দুটি বিন্দুর মধ্যে সরলতম পথ, তাকে রেখাংশ বলে। তাহলে রেখাংশ কাকে বলে, তাহলে এখানে দেখো রেখাংশ হলো একটি সরল রেখার নির্দিষ্ট অংশের সীমাবদ্ধ অংশ। তাহলে এটা দেখো একটি কি আমাদের সরল রেখা, তাহলে এই সরল রেখার উপর দেখো একটি নির্দিষ্ট কি আছে, দেখো আমাদের অংশ আছে যেটা কি এ বিন্দু এবং বি বিন্দুর মধ্যে সীমাবদ্ধ, এর বড় নয়, যার দুটি প্রান্তবিন্দু থাকে, অর্থাৎ কি এ বিন্দু এবং এখানে বি বিন্দুর মধ্যে কি সীমাবদ্ধ, অর্থাৎ কি প্রান্তবিন্দু কি এ বিন্দু এবং বি বিন্দু, এটি একটি নির্দিষ্ট দৈর্ঘ্যযুক্ত। তাহলে এখানে দেখো এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত আমাদের একটি কি নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, যেটা আমরা স্কেলের সাহায্যে কি করতে পারি, মাপতে পারি, এবং দুটি বিন্দুর মধ্যে সরলতম পথ। তাহলে এখানে এই দুটি বিন্দুর মধ্যে দেখো এটা কি সরলতম পথ, অর্থাৎ কি সোজা পথ, তাকে রেখাংশ বলে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে বইয়ে দেখো কি বলেছে, রেখার দুই প্রান্তবিন্দু এ ও বি নির্দিষ্ট থাকলে তাকে রেখাংশ বলবো। সেই জন্য এখানে দেখো তোমাদের নাম দিয়ে দেখিয়েছে এ বিন্দু এবং বি বিন্দু, তখন এটাকে আমরা কি বলবো, রেখাংশ বলবো। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো, এরপরে দেখো এখানে কি বলেছে, এবার যে কোনো দুটি বিন্দু পি বিন্দু ও কিউ বিন্দু নিলাম। তাহলে এখানে দেখো তোমাদের পি বিন্দু এবং কিউ বিন্দু নিয়েছে, এবার পি এবং কিউ পেন্সিল দিয়ে যোগ করে অনেকগুলো রাস্তা পেলাম। তাহলে এখানে দেখো আমরা পি বিন্দু কিউ বিন্দুকে কি করতে পারি, সোজাসুজি যোগ করতে পারি, বা আমরা কি করতে পারি, বাঁকিয়ে বাঁকিয়ে কি করতে পারি, যোগ করতে পারি। তাহলে এখানে আমরা অনেকগুলো কি পাবো, রাস্তা পাবো। সবচেয়ে ছোট রাস্তাটাকে বলবো সরল রেখাংশ। তাহলে এখানে সব থেকে ছোট রাস্তাটা কোনটা হবে, যেটা আমাদের সোজাসুজি গিয়েছে, তাহলে এটা আমাদের কি হবে, সরল রেখাংশ। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমাদের সরল রেখা নয়। তাহলে সরল রেখা হলে কি হতো, এর নির্দিষ্ট কি থাকতো না, প্রান্তবিন্দু থাকতো না, এটাকে আমরা কি যত খুশি বাড়াতে পারতাম, তখন এখানে কি থাকতো, অ্যারো চিহ্ন থাকতো। তাহলে এখানে সরল রেখার একটি কি অংশ, যেটা হচ্ছে কি সরল রেখাংশ, যার কি আছে নির্দিষ্ট প্রান্তবিন্দু আছে পি বিন্দু এবং কিউ বিন্দু। তাহলে লিখবো কি পি কিউ, তাহলে এখানে আমরা এটা কি লিখবো, পি আর কিউ। এরপরে দেখো নিচে তোমাদের এখানে কিছু ছবি দেওয়া আছে, আর এখানে কি বলেছে, কতগুলো নাম দেওয়া রেখাংশ ও বিন্দু আছে খুঁজে। তাহলে এখানে আমরা কতগুলো রেখাংশ ও বিন্দু আছে সেটা আমরা নিচে লিখবো। আর ব্র্যাকেটে কি বলেছে দেখো, কৌণিক বিন্দু, ছেদবিন্দু, আর কি লেখা আছে, প্রান্তবিন্দু। তাহলে এখানে আমরা কৌণিক বিন্দু, ছেদবিন্দু ও প্রান্তবিন্দু কাকে বলে একটু আমরা প্রথমে জেনে নেই। তাহলে কৌণিক বিন্দু কাকে বলে, যে বিন্দুতে দুটি বা একাধিক রেখা বা রেখাংশ মিলিত হয়ে কোণ তৈরি করে সেই বিন্দুটিকে কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু বলা হয়। তাহলে এখানে দেখো যে বিন্দুতে দুটি বা একাধিক রেখা বা রেখাংশ মিলিত হয়ে কোণ তৈরি করে, তাহলে এখানে দেখো এই একটি রেখা, এই একটি রেখা, তাহলে এই দুটি রেখা দেখো একটি বিন্দুতে কি হয়েছে, মিলিত হয়েছে। তাহলে মিলিত হওয়ার জন্য এখানে দেখো একটা আমরা কি পাচ্ছি, কোণ পাচ্ছি। ঠিক আছে, তাহলে কোণ তৈরি করে সেই বিন্দুটিকে কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু বলা হয়। তাহলে এখানে এটাকে আমরা কি বলবো, কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু বলবো। তাহলে এখানে দেখো দুটি কি রেখা বা রেখাংশ যোগ হয়েছে, তাহলে এখানে আমরা যদি আরেকটি ভাবে রেখাটা নিই, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, আরেকটি কোণ পাচ্ছি। তাহলে এখানে দেখো তিনটি আমাদের রেখা বা রেখাংশ একটি বিন্দুতে যোগ হতে আমরা কি পাচ্ছি, কোণ পাচ্ছি, তখন এটাকে আমরা কি বলবো, কৌণিক বিন্দু বলবো। তাহলে এটা দেখো একটি কি ত্রিভুজ, এখানে রেখার নাম দিয়ে দিতে পারো এ বি সি এবং কি ও। তাহলে এখানে দেখো একটি ত্রিভুজ এঁকেছে, তাহলে এখানে দেখো এটা তোমরা এভাবে বাড়িয়ে দিতে পারো। ঠিক আছে, এইভাবে তোমরা বাড়িয়ে দিতে পারো দুই দিকে। ঠিক আছে, অ্যারো চিহ্ন দিয়ে দিবে তোমরা। তাহলে এখানে দেখো, তাহলে এখানে আমাদের এই দুটো বাহু দেখো এখানে আমাদের মিলিত হয়েছে, তাহলে এখানে একটি কি হয়েছে, কোণ তৈরি হয়েছে। আর এখানে এই দুটো বাহু মিলিত হয়ে দেখো এখানে একটি কোণ তৈরি করেছে, এখানে এই দুটো বাহু মিলিত হয়ে কি এখানে একটি কোণ তৈরি করেছে। তাহলে এখানে আমরা যে কোণ পাচ্ছি, তাহলে এই বিন্দুটাকে আমরা কি বলবো, কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু বলবো। তাই এটাকে একটা ত্রিভুজ, তাহলে ত্রিভুজের কটি শীর্ষবিন্দু আছে, আমাদের তিনটি শীর্ষবিন্দু আছে বা কৌণিক বিন্দু আছে। আর এটা আমাদের কি চতুর্ভুজ, তাহলে চতুর্ভুজের দেখো, তাহলে এখানে একটা আমরা কোণ পাচ্ছি, এখানে একটা কোণ পাচ্ছি, এখানে একটা কোণ পাচ্ছি, এখানে একটি কোণ পাচ্ছি, অর্থাৎ এই চারটি বিন্দুতে আমরা চারটি কোণ পাচ্ছি। তাহলে এখানে আমাদের কটি কৌণিক বিন্দু হবে, আমাদের চতুর্ভুজের চারটি কৌণিক বিন্দু হবে। তাহলে তোমরা এখানে নাম দিয়ে দিতে পারো এ বি সি, আর এখানে আমরা নাম দেবো কি এ বি সি এবং ডি। এরপরে দেখো ছেদবিন্দু, তাহলে কাকে বলে, দুটি রেখা বা রেখাংশ
যে বিন্দুতে একে অপরের সাথে মিলিত হয় সেই বিন্দুটিকে ছেদ বিন্দু বলা হয়। তাহলে এখানে দেখো দুটি রেখা একটি বিন্দুতে কি করেছে, ছেদ করেছে, বা দুটি রেখাংশ কি একটি বিন্দুতে ছেদ করেছে, তখন তাকে আমরা কি বলবো, এই বিন্দুটিকে ছেদ বিন্দু বলবো। তাহলে এখানে দেখো এ বি এবং কি সি ডি আমাদের কি রেখাংশ একটি বিন্দুতে ছেদ করেছে, এর নাম দিয়ে দিলাম কি ও। তাহলে এখানে ও বিন্দু কি হবে, আমাদের ছেদ বিন্দু হবে। এবারে দেখো প্রান্ত বিন্দু, রেখাংশের শেষ বা শুরু বিন্দুকে প্রান্ত বিন্দু বলে। তাহলে এটা একটা কি রেখার একটি অংশ যেটা কি আমাদের রেখাংশ। তাহলে এখানে দেখো দুটি কি আমাদের বিন্দু আছে যেটা কি শুরু এবং কি শেষ বিন্দু, সেই দুটো বিন্দুকে আমরা কি বলবো, প্রান্ত বিন্দু বলবো। তাহলে প্রান্ত বিন্দু কি রেখাংশের শেষ বা শুরু বিন্দুকে প্রান্ত বিন্দু বলে। তাহলে এখানে দেখো ছবিতে প্রান্ত বিন্দু বা কৌণিক বিন্দু পেলাম। তাহলে এখানে দেখো আই দেওয়া আছে, তাহলে এখানে আই, তাহলে আইটা একটা কি কৌণিক বিন্দু, তাহলে আই লেখা আছে। এল একটি কৌণিক বিন্দু, এখানে আই এল এবং কি আর এল একটি বিন্দু ছেদ করেছে, তাহলে এল হবে। এরপরে কি হবে, এখানে আমাদের আর হবে, এরপরে আমাদের কি হবে, জে হবে, ঠিক আছে। এবারে দেখো এখানে এইগুলো কি প্রান্ত বিন্দু, ঠিক আছে। এখানে এই যে এইচ জি যে সরল রেখাটি আছে, ঠিক আছে, এই সরল রেখাংশটি আছে, এই সরল রেখাংশ দেখো দুটি প্রান্ত বিন্দু আছে, এইচ এবং কি জি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এইচ এবং জি। এখানে কি এই সরল রেখাটা দেখো ই আর কি আছে, এফ আছে, তাহলে এখানে আমরা প্রান্ত বিন্দু কি লিখতে পারি, ই এবং কি লিখতে পারি, এফ লিখতে পারি। আর এখানে দেখো একটি বিন্দুতে ছেদ করেছে, তাহলে এটা কি ছেদ বিন্দু, তাহলে এখানে ছেদ বিন্দু নেই, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, ও লিখতে পারি। আর এখানে এ বি আছে, তাহলে এখানে কি হবে, এ এবং কি হবে, বি হবে। আর এখানে সি ডি আছে, তাহলে এখানে আমরা কি লিখবো, সি এবং ডি। এরপরে দেখো এরপরে কি বলেছে, সরল রেখাংশ পেলাম। তাহলে সরল রেখাংশ এখানে কি পেলাম, তাহলে এখানে দেখো আইএল একটি সরল রেখাংশ, আইএল লেখা আছে, এখানে এল আর লিখতে পারি, তাহলে এল এবং কি লিখতে পারি, আর লিখতে পারি, বা তোমরা আর এলও লিখতে পারো। আর এখানে আমরা কি লিখবো, জে এবং কি লিখবো, আর লিখবো, তাহলে জে আর। আই জে লিখতে পারি, তাহলে আই জে লিখবো, ঠিক আছে। এবারে দেখো তাহলে এখানে কি এই জি একটি আছে, তাহলে এইচ জি লিখবো। এখানে কি আছে, ই এফ আছে, তাহলে এখানে ই এফ লিখবো। এখানে একটি কি পেলাম, এ বি পেলাম, তাহলে এখানে আমরা এ বি পাবো। আর এখানে কি আছে, সিডি আছে, তাহলে এখানে আমরা সিডি পেলাম। তাহলে এখানে দেখো এখানে ই এফ এবং কি জি এইচ এই দুটি সরল রেখা একটি বিন্দুতে ছেদ করেছে, তাহলে এখানে আমরা এগুলো লিখতে পারি। এই যে একটি কি আমরা কি পেলাম, তাহলে এখানে আমরা সরল রেখাংশ পেলাম, সেটা লিখতে পারো তোমরা, এইচ ও লিখতে পারো, ও জি লিখতে পারো, বা জি ও লিখতে পারো, ঠিক আছে, ও জি। আর এখানে আমরা কি লিখতে পারি, ও ই লিখতে পারি, বা ই ও লিখতে পারো, তোমাদের ইচ্ছা, ঠিক আছে। এবারে আমরা কি লিখতে পারি, ও এফ লিখতে পারি, ঠিক আছে। এরপরে দেখো এরপরে কি বলেছে, পেন্সিল দিয়ে চারটি বিন্দু আঁকি, ওই চারটি বিন্দু দিয়ে কতগুলো রেখাংশ পাই দেখি। তাহলে এখানে নিজে করি। তাহলে এখানে তোমাদের কি বলেছে, চারটি বিন্দু বলেছে, ঠিক আছে। চারটি আমরা বিন্দু দিলাম, তাহলে এই চারটি বিন্দু দিয়ে কতগুলো রেখাংশ পাই দেখি। তাহলে এখানে আমরা দেখো যোগ করলে, তাহলে এটা আমরা যোগ করলাম, তাহলে একটি পেলাম, এটা যোগ করলাম দুটি, এটা পেলাম, যোগ করলে তিনটি, এটা যোগ করলে আমরা কটা পাচ্ছি, চারটি। এছাড়াও কি দেখো আমরা কোনাকুনি যোগ করতে পারি, তাহলে পাঁচটি, আর একটি আমরা যোগ করতে পারি কটি, ছটি। তোমরা বইয়ে ভালো করে এঁকে নিতে পারো, ঠিক আছে। এরপরে দেখো কি বলেছে, এবার বিভিন্ন সরল রেখাংশ আঁকি। দুটি বিন্দু এ ও বি নিলাম, তাহলে এখানে দেখো দুটি বিন্দু এ ও কি নিয়েছে, বি বিন্দু নিয়েছে। এ ও বি যোগ করে তাহলে আমরা কি পাবো, এ বি বা বি এর সরল রেখাংশ পেলাম। তাহলে এখানে আমরা যোগ করলে আমরা কি পাবো, এ বি, বা আমরা এটাকে কি বলতে পারি, ঘুরিয়ে লিখতে পারি, বি এ বলতে পারি। তাহলে এটা দেখো আমাদের কি নির্দিষ্ট একটি কি অংশ, ঠিক আছে, এটা কি সরল রেখার একটি কি নির্দিষ্ট অংশ, সেই জন্য এখানে কি লেখা আছে, এ বি বা বি এর সরল রেখাংশ পেলাম। এবার প্রান্তবিন্দু দুই প্রান্ত যত খুশি বাড়িয়ে দিলাম। তাহলে এখানে এই প্রান্তবিন্দুটাকে আমরা উভয় দিকে কি করতে পারি, যত খুশি বাড়িয়ে দিতে পারি। সেই জন্য এখানে দেখো তীর চিহ্ন দিয়েছে। তাহলে এটা তখন কি হয়ে যাবে, তখন এটা কি হয়ে যাবে, সরল রেখা হয়ে যাবে। এরপরে দেখো একটি রেখা পেলাম যার কোনো প্রান্তবিন্দু নেই, তাহলে এটা আমাদের কি হয়ে যাবে, রেখা হয়ে যাবে, যার কি থাকবে না, কোনো প্রান্তবিন্দু থাকবে না, অর্থাৎ আমরা যত খুশি কি করতে পারি, বাড়াতে পারি। এটি সরল রেখা, তখন এটা কি হয়ে যাবে, সরল রেখা হয়ে যাবে। লিখি, তাহলে সরল রেখাকে আমরা কি লিখবো, তাহলে এ বি। তাহলে এখানে যদি আমরা শুধু এ বি লিখি হবে না, এখানে কি সরল রেখা, এটা কি আমরা উভয় দিকে যত খুশি বাড়াতে পারি। সেই জন্য আমরা মাথার উপরে কি দেবো, একটি লাইন দিয়ে আমরা উভয় দিকে কি দিয়ে দেবো, তীর চিহ্ন দিয়ে দেবো। এবারে কি বলেছে দেখো, সরল রেখাংশের কেবলমাত্র দৈর্ঘ্য আছে, প্রস্থ বা উচ্চতা নেই, তাই সরল রেখাংশ একমাত্রিক। তাহলে দেখো শুধু আমাদের কি পাচ্ছি, দৈর্ঘ্য পাচ্ছি, প্রস্থ বা উচ্চতা পাচ্ছি না, তাহলে এটা কমাত্রিক হবে, একমাত্রিক। একমাত্রিক মানে কি, যার এখানে কি আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একটি থাকলে কি হবে, একমাত্রিক। আর যদি দৈর্ঘ্য প্রস্থ থাকে তখন সেটা কি হবে, দ্বিমাত্রিক। আর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকলে তিনটি থাকলে তখন আমরা কি বলবো, ত্রিমাত্রিক। তাহলে সরল রেখাংশ কমাত্রিক, একমাত্রিক। তাহলে এখানে দেখো সরল রেখাংশ কার অংশ, সরল রেখারই অংশ, তাহলে এখানে সরল রেখাও কি হবে,
একমাত্রিক হবে, সেটাই বলেছে। সুতরাং সরলরেখাও কি হবে, একমাত্রিক। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো, এখানে কি বলেছে দেখো, এবার দেখি একটা বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা আঁকতে পারি। তাহলে এখানে দেখো একটি বিন্দু আছে যার নাম দেওয়া আছে কি, ও বিন্দু। তাহলে এখানে দেখো ও বিন্দুর উপর দিয়ে দেখো এবি একটি সরলরেখা গিয়েছে, সিডি একটি সরলরেখা গিয়েছে, ইএফ একটি গিয়েছে, এইচজি গিয়েছে, আই এবং কি জে গিয়েছে। তাহলে এখানে দেখো আমাদের এই সরলরেখাগুলো আছে। এছাড়াও কি আমরা আরো কি করতে পারি, সরলরেখা এখানে আঁকতে পারি। তাহলে একটি বিন্দু দিয়ে আমরা কি করতে পারি, অসংখ্য সরলরেখা আঁকতে পারি। এরপরে দেখো, তাহলে দেখছি ও বিন্দু দিয়ে তাহলে এ বি সি ডি ই এফ, তাহলে এখানে কি ডট ডট, এখানে কি আমরা অসংখ্য কি আঁকতে পারি, সেই জন্য এখানে কি ডট ডট দেওয়া আছে। তাহলে অসংখ্য সরলরেখা আঁকতে পারি। তাই একটি বিন্দু দিয়ে ড্যাশ সরলরেখা আঁকা যায়। তাহলে এখানে আমরা কতগুলো সরলরেখা আঁকতে পারবো, অসংখ্য সরলরেখা আঁকতে পারবো। তাহলে এখানে আমরা কি লিখবো, অসংখ্য লিখবো। তাহলে এটা তোমাদের পরীক্ষায় পড়তে পারে। তাহলে এখানে তোমাদের পরীক্ষায় কি পড়তে পারে, তাহলে একটি বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা আঁকতে পারি, আমরা অসংখ্য কি করতে পারি, সরলরেখা আঁকতে পারি। এরপরে কি বলেছে দেখো, একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যে সকল সরলরেখা আঁকা হয় তারা সমবিন্দু সরলরেখা। তাহলে এখানে কি বলেছে, একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যে সকল সরলরেখা আঁকা হয় তারা সমবিন্দু সরলরেখা। তাহলে এখানে দেখো, তাহলে এই একটি বিন্দু দিয়ে দেখো এখানে আমরা কি অসংখ্য কি করতে পারছি, সরলরেখা আঁকতে পারছি। তাহলে এখানে এই সরলরেখাগুলোকে আমরা কি বলবো, সমবিন্দু সরলরেখা। আর এই বিন্দুটাকে আমরা কি বলবো, সমবিন্দু বলবো। তাহলে এখানে সমবিন্দু সরলরেখা কাকে বলে সেটা একটু আমি তোমাদের ভালো করে একটু বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। তাহলে এখানে দেখো সমবিন্দু সরলরেখা কাকে বলে, একাধিক সরলরেখা একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করলে ওই বিন্দুটিকে সমবিন্দু বলে, আর সরলরেখাগুলোকে সমবিন্দু সরলরেখা বলে। তাহলে এখানে কি বলেছে, একাধিক সরলরেখা একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করলে। তাহলে এখানে দেখো একাধিক সরলরেখা একটি কি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই নির্দিষ্ট বিন্দুটাকে আমরা কি বলবো, সমবিন্দু বলবো। আর এখানে যে সরলরেখাগুলো আছে সেই সরলরেখাগুলোকে আমরা কি বলবো, সমবিন্দু সরলরেখা বলবো। এবারে দেখো এছাড়া আমরা অন্যভাবে বলতে পারি কি, একটি বিন্দু একাধিক সরলরেখার উপর অবস্থিত হলে বিন্দুটিকে সমবিন্দু বলে, আর রেখাগুলোকে সমবিন্দু সরলরেখা বলে, এটাও বলতে পারো। একটি বিন্দু একাধিক সরলরেখার উপর অবস্থিত, তাহলে এখানে দেখো এই ও বিন্দুটি সবগুলো সরলরেখার উপর কি অবস্থিত, তাহলে এই বিন্দুটাকে আমরা কি বলবো, সমবিন্দু বলবো। আর এখানে রেখাগুলোকে আমরা কি বলবো, সমবিন্দু সরলরেখা বলবো। ঠিক আছে, এরপরে দেখো এখানে কি বলেছে, এবার দেখি দুটি বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা আঁকতে পারি। তাহলে এখানে আমরা একটি বিন্দু দিয়ে কি অসংখ্য সরলরেখা আঁকতে পারি, তাহলে এখানে আমরা দুটি বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা আঁকতে পারি। তাহলে তোমাদের মনে প্রশ্ন জাগবে কি, তাহলে এখানেও আমরা কি অসংখ্য সরলরেখা আঁকতে পারি, তা কিন্তু নয়, আমরা কি করতে পারি, একটি মাত্র সরলরেখা আঁকতে পারি। তাহলে এখানে কি বলেছে দেখো, এ ও বি বিন্দু দিয়ে একটি এবং কেবলমাত্র একটি, তাহলে একটি এবং কেবলমাত্র একটি, অর্থাৎ কি আমরা একের বেশি কিন্তু নয়, কেবলমাত্র একটি সরলরেখা তৈরি করা যায়। তাহলে এখানে দেখো এ বিন্দু আছে, এখানে কি বি বিন্দু আছে, তাহলে এখানে আমরা এ বিন্দু আর বি বিন্দু যোগ করলে আমরা কটি সরলরেখা পাচ্ছি, একটি সরলরেখা পাচ্ছি। কিন্তু দেখো আমরা এ বিন্দুর উপর দিয়ে কি আমরা অনেকগুলো সরলরেখা আঁকতে পারবো, যেটা কি করবে না, বি বিন্দুতে স্পর্শ করবে না। তাহলে এখানে এ বিন্দু দিয়ে আমরা অসংখ্য আঁকতে পারবো, অর্থাৎ একটি বিন্দু দিয়ে আমরা অসংখ্য আঁকতে পারবো। কিন্তু এই দুটো বিন্দু দিয়ে যেখানে কি থাকবে, একটি সরলরেখা, যেটা কি দুটো বিন্দুর মধ্যেই কি থাকবে, যোগ থাকবে। তাহলে সেভাবে যদি আমরা আঁকি তাহলে আমরা কি একটাই পাবো। এখানে আমরা এইভাবে আঁকলে অনেকগুলো পাবো, কিন্তু যেটা কি থাকবে না, এ বিন্দুর সঙ্গে যোগ থাকবে না। তাহলে একটি বিন্দু দিয়ে আমরা অসংখ্য আঁকতে পারি, যখন আমাদের দুটি বিন্দু থাকবে তখন আমরা কি করতে পারি, একটি সরলরেখা আঁকতে পারি। এরপরে কি বলেছে দেখো, এবার তিনটি বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা আঁকা যায় দেখি। তাহলে এখানে আমরা তিনটি বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা আঁকতে পারি। তাহলে এখানে দেখো তোমাদের তিনটি বিন্দু কিভাবে নিয়েছে, একটি বিন্দু, দুটি বিন্দু, তিনটি বিন্দু। তাহলে দেখো একই কি, আমরা যদি স্কেল দিয়ে এইগুলো যোগ করি আমরা কি পাবো, একটি কি পাবো, সরলরেখা পাবো। ঠিক আছে, এখানে কিন্তু আমরা যদি এর সঙ্গে এর যোগ করি তাহলে কি এটার উপর দিয়েই আসবে। তাহলে এখানে আমরা কটি সরলরেখা পাবো, একটি সরলরেখা পাবো। তাহলে এখানে দেখো এই তিনটি বিন্দু কি একটি সরলরেখার উপর কি অবস্থিত, তখন আমরা এই তিনটি বিন্দুকে কি বলবো, সমরেখ বিন্দু বলবো। ঠিক আছে, এরপরে দেখো এখানে তোমাদের তিনটি বিন্দু কি নিয়েছে, আমাদের এভাবে সোজাসুজি না নিয়ে দেখো এখানে উপর নিচে করে নিয়েছে। এখানে এ বিন্দু, এখানে বি বিন্দু, এখানে আমরা সি বিন্দু। তাহলে এখানে যদি আমরা যোগ করি তাহলে এখানে দেখো এ বিন্দু আর বি বিন্দু যোগ করলে কি আমরা এ বি একটি রেখা পাবো, আর বি বিন্দু সি বিন্দু যোগ করলে আমরা এখানে একটি রেখা পাবো, আর এখানে এ বিন্দু এবং সি বিন্দু যোগ করলে এখানে আমরা একটি রেখা পাচ্ছি। তাহলে এখানে দেখো আমরা তিনটি বিন্দু দিয়ে কি পাচ্ছি, তিনটি আমরা রেখা পাচ্ছি। তাহলে এখানে আমরা তিনটি বিন্দু দিয়ে আমরা একটি রেখা পাচ্ছি, এখানে আমাদের তিনটি বিন্দু দিয়ে আমরা কটি রেখা পাচ্ছি, তিনটি রেখা পাচ্ছি। তখন এই বিন্দুগুলোকে আমরা কি বলবো, আমরা অসমরেখ বিন্দু বলবো, যেটা কি একই সরলরেখার উপর অবস্থিত নয়।
তাহলে এখানে সমরেখ বিন্দু আর অসমরেখ বিন্দু কাকে বলে তোমরা একটু দেখে নাও। তাহলে সমরেখ বিন্দু কাকে বলে? যদি তিনটি বা ততোধিক বিন্দু একটি সরলরেখার উপর থাকে তবে তাদের সমরেখ বিন্দু বলা হয়। তাহলে এখানে দেখো একটি সরলরেখার উপর দেখো এখানে আমাদের চারটি বিন্দু আছে, তাহলে এখানে এই বিন্দুগুলোকে আমরা কি বলবো? সমরেখ বিন্দু বলবো। ঠিক আছে, এরপরে দেখো, তাহলে এখানে দেখো অসমরেখ বিন্দু কাকে বলে? যদি তিনটি বিন্দুকে একটি সরলরেখা দিয়ে টানা সম্ভব না হয় তবে সেই বিন্দুগুলোকে অসমরেখ বিন্দু বলা হয়। তাহলে এখানে দেখো এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু। তাহলে এখানে দেখো আমরা যদি এ বিন্দু বি বিন্দু যোগ করি আমরা সি বিন্দু পাচ্ছি না, আর এখানে এ বিন্দু সি বিন্দু যোগ করলে বি বিন্দু পাচ্ছি না, আর বি বিন্দু এবং সি বিন্দু যোগ করলে আমরা এ বিন্দু পাচ্ছি না। তাহলে এখানে তিনটি বিন্দু একটি সরলরেখায় কি অবস্থিত? একটি সরলরেখায় কিন্তু অবস্থিত নয়। তখন এই তিনটি বিন্দুকে আমরা কি বলবো? অসমরেখ বিন্দু বলবো। তাহলে অসমরেখ বিন্দু কি? যদি তিনটি বিন্দুকে একটি সরলরেখা দিয়ে টানা সম্ভব না হয় তবে সেই বিন্দুগুলোকে অসমরেখ বিন্দু বলা হয়। এরপরে বইয়ে দেখো, তাহলে এখানে কি বলেছে দেখো, প্রথমে দেখলাম তিনটি বিন্দু একই সরলরেখায় থাকতে পারে। তাহলে এখানে তিনটি বিন্দু কি একই সরলরেখায় থাকতে পারে, তাই একটি সরলরেখার উপর একটি, দুটি, তিনটি বা অসংখ্য বিন্দু আছে। তাহলে একটি সরলরেখার উপর কি থাকে? অসংখ্য বিন্দু থাকে। এরকম তিন বা তিনের বেশি বিন্দু যারা একই সরলরেখায় আছে তারা সমরেখ বিন্দু। তাহলে এখানে এই বিন্দুগুলোকে আমরা কি বলবো? যারা একই সরলরেখায় আছে তাদেরকে সমরেখ বিন্দু বলে। এবারে দেখো আবার যে সকল বিন্দু একই সরলরেখায় নেই তারা অসমরেখ বিন্দু। যারা যেসব বিন্দু কি থাকবে না, একই সরলরেখায় থাকবে না, সেই সব বিন্দুকে কি বলবো? অসমরেখ বিন্দু। এরপরে দেখো তিনটি অসমরেখ বিন্দুর অন্তত দুটি দিয়ে সর্বাধিক ড্যাশটি সরলরেখা আঁকতে পারি। তাহলে এখানে দেখো অসমরেখ বিন্দু কটি আছে? তিনটি। তাহলে তিনটি বিন্দু থেকে আমরা যদি দুটি বিন্দু দিয়ে আমরা কটি সর্বাধিক সরলরেখা আঁকতে পারি? তাহলে এখানে আমরা সি বিন্দু বাদ দিলে কি আমরা এ বি একটি মাত্র সরলরেখা আঁকতে পারবো, আর বি বিন্দু বাদ দিলে কি আমরা এসি একটা আঁকতে পারবো, আর সি বিন্দু বাদ দিলে এ বি আঁকতে পারবো, আর বি বিন্দু বাদ দিলে এসি আঁকতে পারবো, আর এ বিন্দু বাদ দিলে কি আমরা বিসি আঁকতে পারবো। তাহলে কটি সরলরেখা আঁকতে পারি? আমরা একটি মাত্র সরলরেখা আঁকতে পারি। তাহলে এখানে আমরা কি লিখবো? তিনটি অসমরেখ বিন্দুর অন্তত দুটি দিয়ে, তাহলে দুটি দিয়ে আমরা কটি আঁকতে পারি? সর্বাধিক একটি সরলরেখা আঁকতে পারি। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো, এখানে কি বলেছে দেখো, এবার চারটি সমরেখ ও অসমরেখ বিন্দু নিয়ে কটা সরলরেখা আঁকতে পারি দেখি। তাহলে এখানে দেখো সমরেখ বিন্দু তোমাদের কটা দেওয়া আছে? চারটি দেওয়া আছে। তাহলে সমরেখ বিন্দু মানে কি? যেটা একটি সরলরেখার উপর অবস্থিত। তাহলে এখানে আমরা কটি সরলরেখা আঁকতে পারবো? একটি মাত্র সরলরেখা আঁকতে পারবো। সেটা তোমরা এখানে স্কেলের সাহায্যে যোগ করে এখানে দেখাতে পারো। তাহলে এখানে আমরা কটি আঁকতে পারবো? একটি মাত্র সরলরেখা আঁকতে পারবো। এরপরে দেখো অসমরেখ বিন্দু চারটি দেওয়া আছে, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু। তোমাদের একটি সরলরেখা এঁকেছি, তাহলে একটি পাচ্ছি। এখানে আমরা এ বিন্দু, বি বিন্দু যোগ করলে এখানে আমরা কটি পাবো? তাহলে দুটি পাবো। এরপরে বি বিন্দু, সি বিন্দু যোগ করলে এখানে আমরা কটি পাবো? তিনটি পাবো। আর ডি বিন্দু, সি বিন্দু যোগ করলে আমরা এখানে কটি পাবো? এখানে আমরা চার, ভালো করে একটু যোগ করবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কটি পাবো? চারটি পাবো। আর এ বিন্দু, ডি বিন্দু যোগ করলে আমরা কটি পাবো? এখানে পাঁচটি পাবো, ঠিক আছে। তাহলে পাঁচটি হলো। এরপরে আমরা কি করতে পারি? এ বিন্দু, সি বিন্দু যোগ করতে পারি। তাহলে এখানে আমরা কটি পাবো? এখানে আমরা ছটি পাবো। তাহলে অসমরেখ চারটি বিন্দু দিয়ে আমরা কটি সরলরেখা পেতে পারি? আমরা ছটি সরলরেখা পেতে পারি। এরপরে দেখো, এরপরে কি বলেছে এবার দেখি। তাহলে এখানে তোমাদের চারটি প্রশ্ন দিয়েছে, এই চারটি প্রশ্ন আমি তোমাদের খাতায় দেখে দিচ্ছি, তোমরা দেখে নাও। তাহলে এখানে দেখো একে কি বলেছে? পাঁচটি সমরেখ ও অসমরেখ বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা আঁকতে পারি দেখি। তাহলে প্রথমে কি বলেছে? পাঁচটি সমরেখ বিন্দু। তাহলে সমরেখ বিন্দু মানে কি? তাহলে যে বিন্দুগুলো কি থাকবে? একই কি থাকবে? সরলরেখার উপর থাকবে। তাহলে পাঁচটি। তাহলে এখানে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, কি বিন্দু দিলাম। তাহলে এখানে আমাদের কি হবে? তাহলে পাঁচটি বিন্দু কি হবে? একই সরলরেখায় থাকবে, ঠিক আছে। এখানে একটু তোমরা সরলরেখাটি আঁকার পরে তোমরা এখানে বিন্দুগুলো দেবে, তাহলে একই সরলরেখায় হয়ে যাবে। তাহলে এখানে আমাদের পাঁচটি সমরেখ বিন্দু দিয়ে আমরা কটি সরলরেখা আঁকতে পারি? একটি সরলরেখা আঁকতে পারি। তাহলে এখানে আমরা কি লিখব? পাঁচটি সমরেখ বিন্দু দিয়ে তাহলে একটি সরলরেখা আঁকতে পারি। এরপরে কি বলেছে? পাঁচটি অসমরেখ বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা আঁকতে পারি? পাঁচটি বলেছে। তাহলে এখানে একটা বিন্দু দিলাম, এখানে একটা বিন্দু দিলাম, এখানে একটা বিন্দু দিলাম, এখানে একটা বিন্দু দিলাম, এখানে একটি বিন্দু দিলাম। তাহলে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু এবং কি ই বিন্দু। তাহলে এখানে আমি একটু গোল করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমরা এ বি যোগ করতে পারি। তাহলে এখানে আমরা এ বি ভালো করে যোগ করবে, ঠিক আছে। এ বি যোগ করতে পারি, তাহলে একটি পাবো। এবারে আমরা এ ই যোগ করতে পারি, তাহলে এখানে আমরা দুটো পাবো। বিসি যোগ করতে পারি,
তাহলে এখানে আমরা কটি পেলাম, এর ভালো করে যোগ করবে, একটু আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। 3টি পেলাম। এবারে সিডি যোগ করলাম, তাহলে এখানে আমরা কটি পাবো, 4টি পেলাম। এবারে ইডি যোগ করলাম, তাহলে এখানে আমরা কটি পেলাম, 5টি পেলাম। ঠিক আছে, এরপরে দেখো আমরা এই কোণাকুণিও যোগ করতে পারি, তাহলে এখানে ই বিন্দুর সঙ্গে আমরা বি বিন্দুও যোগ করতে পারি, তাহলে এখানে আমরা কটি পেলাম, 6টি পেলাম। এবারে দেখো আমরা এ বিন্দুর সঙ্গে আমরা ডি বিন্দু যোগ করতে পারি, তাহলে এখানে আমরা কি পাবো, 7টি পাবো। ঠিক আছে, তাহলে এ বিন্দুর সঙ্গে সি বিন্দু যোগ করতে পারি, তাহলে এখানে আমরা কটি পেলাম, 8টি পেলাম। এরপরে দেখো আমরা এই ডি বিন্দু থেকে আমরা বি বিন্দু যোগ করতে পারি, তাহলে এখানে আমাদের কটি হবে, তাহলে 9টি হবে। আর এখানে আমরা কি করতে পারি, তাহলে সি বিন্দু দিয়ে দেখো বি বিন্দু হয়ে গেছে, আর দেখো এখানে আমরা সি বিন্দু দিয়ে ই বিন্দু যোগ করতে পারি, তাহলে এখানে আমাদের যোগ করতে পারি, তাহলে এখানে আমাদের কটি হবে, 10টি হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, তাহলে 5টি অসমরেখ বিন্দু দিয়ে কটি, 10টি, বা তোমরা কি লিখতে পারো, অসংখ্য। ঠিক আছে, তোমরা অসংখ্য লিখতে পারো, তাহলে অসংখ্য সরলরেখা আঁকতে পারি। এবারে 2 নম্বরে দেখো, 2 নম্বরে কি বলেছে, একই তলে দুটি সরলরেখা সর্বাধিক ড্যাশটি বিন্দুতে ছেদ করতে পারে। তাহলে দুটি সরলরেখা সর্বাধিক কটি বিন্দুতে ছেদ করতে পারে, তাহলে দুটি সরলরেখা দেখো আমরা যদি এভাবে সোজাসুজি যদি টানি, তাহলে এখানে দেখো দুটি সরলরেখা নাও ছেদ করতে পারে। আর যখন আমরা এই দুটি সরলরেখাকে এভাবে বাঁকিয়ে দেব, ঠিক আছে, তখন এই দুটি সরলরেখা তাহলে কটি বিন্দুতে ছেদ করবে, এখানে একটি বিন্দুতে ছেদ করবে। তাহলে এখানে আমরা কি লিখবো, একই তলে দুটি সরলরেখা তাহলে সর্বাধিক কটি, একটি বিন্দুতে ছেদ করতে পারে। এরপরে দেখো 3 নম্বরে কি বলেছে, একই তলে 3টি সরলরেখা সর্বাধিক ড্যাশটি বিন্দুতে ছেদ করবে, এঁকে দেখায়। তাহলে এখানে কটি সরলরেখা, 3টি সরলরেখা। তাহলে এখানে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমরা যে 3টি সরলরেখা এইভাবে আঁকি, তাহলে এখানে দেখো তাহলে 3টি সরলরেখা আমাদের কি নাও ছেদ করতে পারে। ঠিক আছে, এরপরে দেখো আমরা এই দুটো সরলরেখাকে যদি এভাবে বাঁকিয়ে দেই, তাহলে এখানে আমাদের তাহলে কটি বিন্দুতে ছেদ করছে, দুটি সরলরেখা একটি বিন্দুতে। আর একটি সরলরেখা যদি আমরা এর উপর টানি, তাহলে এখানে দেখো কটি বিন্দুতে ছেদ করছে, একটি, দুটি, কটি, 3টি। আবার এই সরলরেখাটা যদি এই বিন্দুর উপর দিয়েও কি আসতে পারে, তখন এখানে কটি, একটি বিন্দু ছেদ করবে। তাহলে এখানে আমাদের সর্বাধিক কটা পাচ্ছি, 3টি পাচ্ছি। তাহলে এখানে আমরা কি লিখবো, একই তলে 3টি সরলরেখা সর্বাধিক কটি, 3টি বিন্দুতে ছেদ করবে। এরপরে দেখো 4 দাগে কি বলেছে, একই তলে 4টি সরলরেখা সর্বাধিক ড্যাশটি বিন্দুতে ছেদ করবে। তাহলে এখানে এভাবে যদি আমরা 4টি সরলরেখা টানি, তাহলে এখানে আমাদের কোনো বিন্দুতে ছেদ করবে না। এরপর দেখো 4টি সরলরেখা আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো তাহলে এই একটি সরলরেখা, এই একটি সরলরেখা, তাহলে এখানে একটি সরলরেখা আঁকলাম, এখানে একটি সরলরেখা আঁকলাম। তাহলে এখানে কটি বিন্দুতে ছেদ করছে, 4টি বিন্দুতে ছেদ করছে। তাহলে এখানে আমার 4টি বিন্দু হবে। এছাড়া দেখো আমরা এভাবেও আঁকতে পারি, তাহলে এখানে একটি, দুটি সরলরেখা আঁকলাম, তাহলে এখানে একটি বিন্দু ছেদ করছে। তাহলে এখানে আমরা টানলে দেখো তাহলে এখানে একটি, এখানে একটি, এখানে একটি, এখানে একটি, তাহলে কটি বিন্দুতে ছেদ করেছে, 5টি বিন্দুতে ছেদ করেছে। এবার দেখো আমরা অন্যভাবেও আঁকতে পারি, তাহলে এই একটি সরলরেখা, এই একটি সরলরেখা। এবার দেখো আমরা এভাবে যদি কোণাকুণি যদি সরলরেখা আঁকি, তাহলে দেখো কটি বিন্দুতে ছেদ করেছে, তাহলে এখানে একটি, এখানে একটি, এখানে একটি, এখানে একটি, এখানে একটি, এখানে একটি, তাহলে কটি বিন্দুতে ছেদ করেছে, একটি, দুটি, 3টি, 4টি, 5টি, 6টি। তাহলে সর্বাধিক কটি বিন্দু হবে, আমাদের 6টি বিন্দুতে ছেদ করবে। ঠিক আছে, এরপরে দেখো এখানে কি বলেছে, বিভিন্ন রকম রেখা দেখি। তাহলে এখানে দেখো তোমাদের একটি টেবিলের ছবি দিয়েছে, তাহলে এই টেবিলের তাহলে কটি ধার আছে, একটি ধার, দুটি ধার, 3টি ধার, 4টি ধার। তাহলে এখানে দেখো এই ধারটি, এই ধারটি, এই দুটি ধার একটি বিন্দুতে ছেদ করেছে, তাহলে এটা কি হবে, কৌণিক বিন্দু। এই ধারটা, এই ধারটা দেখো একটি বিন্দুতে ছেদ করেছে, তাহলে এটা একটা কৌণিক বিন্দু হবে। আর এই ধারটা, এই ধারটা একটি বিন্দু ছেদ করেছে, এখানে একটা কৌণিক বিন্দু পাবো, আর এখানে আমরা একটি কৌণিক বিন্দু পাবো। তাহলে কটি কৌণিক বিন্দু পাবো আমরা, 4টি কৌণিক বিন্দু পাবো। তাহলে এখানে দেখো দুটি ধার মিলে কি একটি কি করেছে, বিন্দুতে ছেদ করেছে, তাকে আমরা কি বলছি, কৌণিক বিন্দু বলছি। তাহলে এখানে কি বলেছে, উপরের টেবিলের দুটি পাশাপাশি ধার, তাহলে দুটি পাশাপাশি ধার কি একটি কি বিন্দুতে ছেদ করেছে, তাহলে এখানে কি লিখবো, একটি বিন্দু লিখবো। তাহলে একটি বিন্দুতে ছেদ করেছে। টেবিলের উপরের তলের তাহলে ড্যাশটি ধার, তাহলে কটি ধার, একটি, দুটি, 3টি, 4টি, তাহলে 4টি ধার। তাহলে এখানে আমরা কি লিখবো, 4টি ধার। তাহলে এই ধারগুলোর শুধুমাত্র দৈর্ঘ্য আছে, এর কি শুধুমাত্র দৈর্ঘ্য আছে, প্রস্থ বা উচ্চতা নেই। তাহলে সাধারণভাবে প্রস্থ বা উচ্চতা মাপা যায় না, তাই এই ধারগুলোকে ড্যাশ বলবো। তাহলে কি বলবো আমরা, সরল রেখা বলবো। তাহলে এখানে আমরা কি বলবো, সরল রেখা বলবো। ঠিক আছে, এরপরে কি বলেছে দেখো, পাশের পাথরের ধার কিন্তু উপরের টেবিলের ধারের মতো নয়। তাহলে এখানে দেখো একটি পাথরের ছবি দেওয়া আছে, তাহলে এখানে দেখো এই পাথরের যে ধার, এই সাইডগুলো কি টেবিলের মতন সোজাসুজি, সোজাসুজি কিন্তু নয়, এগুলো দেখো একটু কি বাঁকানো আছে। ঠিক আছে, সেটাই বলেছে।
তাহলে এগুলো কি, এটা আমাদের কি সরল রেখা, আর এগুলো কি বাঁকানো আছে, তাহলে এগুলো আমাদের কি হবে বক্র রেখা। তাহলে পাথরের ধার কিন্তু উপরের টেবিলের ধারের মতো নয়, এই রেখা বক্ররেখা, তাহলে এই রেখাগুলোকে আমরা কি বলবো বক্ররেখা। টেবিলের ধার বা বই এর ধার সরল রেখা, তাহলে টেবিলের ধার কি সোজাসুজি, তাহলে এগুলো আমাদের কি হবে সরল রেখা। তাই জানলাম রেখাংশের কেবলমাত্র দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ বা উচ্চতা নেই, তাহলে রেখাংশ বা রেখার কি আছে শুধুমাত্র দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ বা উচ্চতা নেই। রেখা কয় প্রকার, দুই প্রকার, আমাদের কি সরল রেখা এবং কি বক্ররেখা।